নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে গিয়ে এই মারাত্মক ভুলটি আপনি করছেন না তো? ঠিক বন্ধুরা, একদম ঠিক। কারণ একটি ছোট্ট ভুলের জন্য আপনার ফর্মটি কিন্তু বাতিল হতে পারে। আর আজকের এই ছোট্ট ভিডিওটি নিখুঁতভাবে জানাবো যে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবেন। আর এইভাবে ফর্ম ফিল আপ করলে 1 লাখ জুন থেকে টাকা পেয়ে যাবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডেও মিস করবেন না। প্রথমেই দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি পরিবারের তথ্যও নেবে, তার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপও কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা অত ইন ডিটেলসে আলোচনা করব না, কি কি আপনাদের লিখতে হবে সেই বিষয়গুলো আমরা দেখব। আর সেটা যেন সঠিকভাবে আপনারা ফিল আপ করতে পারেন সে বিষয়টাই কিন্তু আমরা বুঝবো, ঠিক আছে? দেখুন, প্রথমে রয়েছে 1 নাম্বার কলমে দেখতেই পাচ্ছেন বিভাগ বা ক্ষেত্র রয়েছে। তারপরে এই দিকে দেখতে পাচ্ছেন ডান সাইডে রয়েছে বিকল্প অথবা ইনপুট। এখানে আপনাদের সম্পূর্ণ জিনিস লিখতে হবে, আর এখানে কি কি লিখতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন নির্দেশনায় বলা হয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। তো দেখুন, প্রথমে আমরা 1 নম্বরে দেখব। প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারের প্রধান। তো বন্ধুরা, এখানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই। আপনারা হয়তো ভাববেন যে এখানে যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছে তার কি নাম কি এখানে বসাবো? তাকে কি পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলি বানাবো? তো বন্ধুরা, সেটা কিন্তু নয়। এখানে আপনার পরিবারে আপনার যে গার্জিয়ান রয়েছে সেই গার্জিয়ানের নাম কিন্তু আপনি বসাবেন। হতে পারে যিনি অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন সেই গার্জিয়ান রয়েছে, তাহলে ওনার নামই হবে। আর আপনার ফ্যামিলিতে যদি অন্য কেউ গার্জিয়ান থেকে থাকে তাহলে সেই গার্জিয়ানের নাম কিন্তু আপনি এখানে বসাবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাকে গার্জিয়ান রাখবেন সেটা কিন্তু এখানে বসাতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি পুরো নাম বাংলায়ও লিখতে পারেন এবং ইংরেজিতেও লিখতে পারেন। আর ইংরেজিতে লিখলে আপনি কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের কিন্তু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে আপনার নাম বসিয়ে দেবেন, ফুল নাম, আপনার টাইটেল, আপনার নেম দুটাই কিন্তু, ঠিক আছে? আর এখানে বলা হয়েছে আধার কার্ড নাম অনুযায়ী, আধার কার্ডের অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নামটি বসাতে হবে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। এখানে দিন, প্রথমে আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন, কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, কোন বছর আপনি জন্মগ্রহণ করেছিলেন, এখানে আপনাদের সমস্ত বিষয় কিন্তু বসাতে হবে। আমি যেরকমটা বসিয়েছি সেরকম কিন্তু আপনারটা বসিয়ে দেবেন। 3 নম্বর, পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ কী রয়েছে, তিনি কি মহিলা নাকি পুরুষ নাকি অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি টিক করবেন, আমি যেরকম দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন 4 নম্বর, পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে। এখানে কিন্তু আপনার আধার নাম্বারটি আপনার যে পরিবারের হেড রয়েছে বা আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি বা প্রধান বানিয়েছেন তার এখানে আধার নাম্বার ইনপুট করতে হবে বা বসাতে হবে, ঠিক আছে? তারপরে দেখুন, এখানে বলা হয়েছে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, ঠিক আছে? এখানে যদি থাকে আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি সেক্ষেত্রে দিবেন, না হলে দিবেন না, ঠিক আছে? স্পষ্ট। তারপরে দেখতে পাচ্ছেন 6 নম্বর, পরিবারের সদস্যের সংখ্যা। আপনার পরিবারে কয়জন সদস্য রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে নির্দেশনায় শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। যেমন আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনি 3 লিখেছি। আমার পরিবারে 3 জন, আমি সে অনুযায়ী কিন্তু আমি 3 লিখেছি, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন 7 নম্বরে রয়েছে ঠিকানা। এখানে আপনার আধার কার্ডে যেমন যেমন ঠিকানাগুলি রয়েছে বা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে একদম পুরোটাই কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে? যেমন প্রথমে দিয়েছি আমি ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে দেখতে পাচ্ছেন আপনার পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে কিন্তু আপনি পিন নাম্বার দেবেন। মানে আপনার আধার কার্ডে যেমন যেমন অ্যাড্রেসটা রয়েছে তেমনই কিন্তু এখানে ফিল করতে হবে। কার আধার কার্ডে থাকতে হবে? হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনি যাকে প্রধান বানিয়েছেন তার যেরকম যেরকম অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ইনপুট করবেন বা বসাবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন 8 নম্বরে যোগাযোগের নম্বর। এখানে কিন্তু যোগাযোগ নম্বর আপনার দিতে হবে। এখানে নির্দেশনায় লক্ষ্য করবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। আপনি যে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন তার যে আধার কার্ড রয়েছে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাদের বসাতে হবে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন এখানে 9 নম্বর রয়েছে, বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যদের। তো এখানে পরিবারের সকল সদস্যদের বলা হয়েছে
এইবারে কিন্তু একটা মেন কথা আপনাদের বলে রাখি, এখানে বলা হয়েছে টোটাল 5টা সদস্যের বা 5জন সদস্যের কিন্তু নাম লেখা যাবে হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে। আপনার পরিবারে যদি 6 জন থাকে তাহলে কিন্তু ঠিক আছে, আপনার পরিবারে যদি 6 জনের বেশি থাকে তাহলে আপনি কি করবেন সে বিষয়টাও কিন্তু একটু পরেই বলছি। এখানে কিন্তু এক এক করে দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন পরিবারের প্রধান, যেমন হেড অফ দ্য ফ্যামিলি, যাকে বানিয়েছিলেন তার নাম কিন্তু এখানে আপনি ইনপুট করে দিবেন বা লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাড়িতে কজন সদস্য রয়েছে, 1 2 3 এরকম করে রয়েছে। তো প্রথম সদস্য আমার রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে এইজন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তার যে বাড়ির সদস্য, এখানে কিন্তু 1 নম্বরে যেমন নাম লিখেছি, তারপরে জন্ম তারিখ ওনার লিখেছি, তারপরে লিঙ্গ লিখেছি, তারপরে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক। এখানে দেখতে পাচ্ছেন তার যে সম্পর্ক সেটা হচ্ছে হাজব্যান্ড হবে, আপনি আপনার ক্ষেত্রে কি হবে সেটা বসিয়ে দেবেন। তারপরে ওনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এইবারে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি ডান সাইডে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এটা এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি হ্যাঁ করেছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি, এই যে নামটি লেখা হয়েছে, ইনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে? যদি না করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের টিক চিহ্ন দিতে হতো না। তো এখানে যাকে আমি হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছি ইনি হচ্ছেন পুরুষ, এখানে কিন্তু হ্যাঁ দিতে হতো না, তো হ্যাঁ চিহ্নটি কিন্তু আমাকে এখানে দিতে হতো। তো কারণ 1 নম্বর সদস্য হচ্ছে ইনি, আর ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন। তো হেডে কিন্তু আপনি 1 নম্বর সদস্য যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকে সেক্ষেত্রে 1 নম্বর সদস্যের সোজাসুজি যে হ্যাঁ চিহ্নটি রয়েছে সেখানে আপনি টিক করে দেবেন। তারপরে এদিকে নির্দেশনায় বলা হয়েছে বয়স 5 বছরের কম হলে এখানে আধারে কিন্তু আপনারা না চিহ্নিত করুন। এখানে বলা হয়েছে 5 বছরের নিচে যদি কোনো সদস্যের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যেমন আধার নাম্বার রয়েছে, আধার নাম্বার কিন্তু এখানে NA লিখে দিবেন। ঠিক আছে, NA লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো আধার কার্ডের নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে 2 নম্বর সদস্য দেখতে পাচ্ছেন, এখানে 2 নম্বর সদস্য ক্ষেত্রে তেমনই আপনি নাম লিখবেন, তারপরে জন্ম তারিখ লিখবেন, তারপর লিঙ্গ লিখবেন, তারপরে কিন্তু এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটি ওনার বসিয়ে দেবেন। ঠিক আছে, আর এখানে 2 নম্বর সদস্যের ক্ষেত্রে এই 2 নম্বর সদস্যও যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বা যোজনায় আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করবেন, না হলে কিন্তু টিক করার প্রয়োজন নেই। ঠিক আছে, এরকম করে আপনি প্রত্যেকটি সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী রয়েছে, আধার নাম্বার কি রয়েছে বসিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে এখানে কয়টি সদস্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি বসাবেন। এইবার বলেছি আমি আপনার পরিবারে যদি 6 জনের বেশি সদস্য থেকে থাকে তাহলে কি করবেন। এখানে কিন্তু 5 জন সদস্যেরই নাম দেওয়ার কিন্তু জায়গা দেওয়া হয়েছে। আপনার পরিবারে যদি 7 জন লোক থেকে থাকে সেক্ষেত্রে তো জায়গা নেই, তাহলে ওদের নাম কিন্তু এখানে কোনো দেওয়ার দরকারই নেই। ঠিক আছে, তো তারপরে দেখতে পাচ্ছেন 10 নম্বর পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো এখানে আপনি এই ফর্মে হেড অফ দ্য ফ্যামিলি যাকে বানিয়েছেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বলা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি। তো যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন তার এখানে ব্যাংকের যে বই রয়েছে সেই ব্যাংক কোন ব্যাংক অ্যাকাউন্ট, SBI নাকি অন্যান্য, আপনার ক্ষেত্রে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার হেড অফ দ্য ফ্যামিলির, এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্টের যে কোন ব্যাংক সেই ব্যাংকের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু ফিল আপ করার সময় আমরা কাটা গেছে, আপনারা কিন্তু এরকম কাটাকুটো করবেন না। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর, ওপরে ব্যাংকের নাম দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন IFSC কোড, আপনার ব্যাংক অ্যাকাউন্টের IFSC কোড কি রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তার পাশাপাশি ডান দিকে নির্দেশনায় বলা হয়েছে DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তো এখানে যে ব্যাংকগুলো আপনি দিবেন সবগুলোতে যাতে DBT লিঙ্ক বা DBT অ্যাক্টিভ যাতে থেকে থাকে সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি বা অ্যাকাউন্টের নম্বর কিন্তু এখানে আপনি দিবেন। ঠিক আছে, তারপরে সদস্য নাম্বার 1, এখানে যে সদস্য আমি উপরে বসিয়েছি
সেই সদস্যরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম কি রয়েছে, যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, আপনার ক্ষেত্রে কি রয়েছে সেটা কিন্তু আপনি বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন বা ইনপুট করবেন। তারপরে এখানে আপনার আইএফসি কোড কি ব্যাংকের রয়েছে সেটা কিন্তু এখানে বসাবেন। এরকম করে প্রত্যেকটি সদস্যের উপরে যে সদস্যগুলোর নাম আপনি দিয়েছেন সেই সদস্যগুলোর এখানে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা ব্যাংক অ্যাকাউন্টের কি নাম রয়েছে, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড কিন্তু আপনাদের এক এক করে বসাতে হবে। সবসময় মনে রাখবেন আপনি কিন্তু ডিবিটি যে ব্যাংকে লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, ঠিক আছে। তারপরে চলে যাব এখানে 11 নম্বর, পিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সমূহ কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। এই যে ফর্মে যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন তার এখানে এপিক নাম্বার দিতে হবে, বলা হয়েছে তার কিন্তু ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, আপনার যে পার্ট নাম্বার বা আপনার যে বুথ সেই বুথের নাম্বার কিন্তু এখানে আপনি বসাবেন, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটি সদস্যের কিন্তু এখানে আপনি এপিক নাম্বার আর পার্ট নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন বা অংশ নাম্বার, ঠিক আছে, বা আপনার বুথের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যাদের যাদের ভোট উঠেছে দিতে হবে, যাদের যাদের যদি আপনার পরিবারে ভোটই না ওঠে তাহলে কিন্তু আপনাদের দিতে হবে না। তার পরবর্তী আমরা কিন্তু চলে যাব যেটা কিনা দেখতে পাচ্ছেন 12 নম্বর বিভাগ বলা হয়েছে। এখানে আপনি কোন কাস্টের মধ্যে পড়ছেন দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে অসংরক্ষিত মানে ইউআর নাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ইউআর বা ইডাব্লিউএস, নাকি তপশিলি জাতি এসসি, নাকি তপশিলি উপজাতি এসটি, না অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিভিটিজি। এর ক্ষেত্রে আপনি কোনটার মধ্যে পড়ছেন সেটাতে আপনাদের টিক মার্ক দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে তপশিলি জাতি মানে এসসি, সেটাই কিন্তু আমি এখানে টিক মার্ক করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তার ডান সাইডে বা নির্দেশনায় বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী যেমন ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। এখানে কিন্তু আপনাদের এই যে ফর্মটি ফিল আপ করছেন এখানে আপনাদের এর সাথে যেটা কিনা বলা হয় কাস্ট সার্টিফিকেট বা শিডিউল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের জেরক্স করে অ্যাটাচ করে এই ফর্মের সাথে জমা দিতে হবে। আরও কি কি জমা দিতে হবে সেটাও কিন্তু জানাবো, সঙ্গে থাকবেন। এবারে দেখতে পাচ্ছেন খ নম্বর রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি। এখানে কিন্তু বলা হয়েছে 1 নম্বরে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। আপনার কাছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি হ্যাঁ টিক চিহ্ন করবেন, না হলে নাতে টিক চিহ্ন করবেন। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বর, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন এখানে উল্লেখ করতে হবে। যেমন আপনার ফ্যামিলিতে কীরকম ডিজিটাল রেশন কার্ড রয়েছে, AWY না PWH না SPWH না RKSY1 না RKSY2 না ভর্তুকিহীন। আপনি আপনার যেরকমটা হবে অবশ্যই কিন্তু সেটাতেই টিকমার্ক করবেন। যেমন আমি আমাদের ক্ষেত্রে PWH করেছি, আপনারা কিন্তু আপনাদেরটা করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। যদি তুলে থাকেন সেক্ষেত্রে হ্যাঁতে টিক করবেন, যদি না তুলে থাকেন সেটাতে কিন্তু আপনি নায় টিক করবেন, ঠিক আছে। আপনার ক্ষেত্রে কোনটি হবে সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। এইবারে দেখুন গ নম্বর সম্পদ বলা হয়েছে। এদিকে নির্দেশনায় বলা হয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিতে বলেছে। তো আমরা দেখব কি বলা হয়েছে। 1 নম্বরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। আপনার যদি বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থেকে থাকে মানে পাকা দেওয়াল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে হ্যাঁ বা না টিক চিহ্ন করতে হবে। যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন, ঠিক আছে। দেখুন 2 নম্বরে পারিবারিক জমির মালিকানা, আপনি কি নিজে নাকি না। আপনি যদি নিজের জমি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন। তার এখানে কিন্তু নির্দেশনায় একটা ভালো জিনিস বলা হয়েছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের বা তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু আপনাদের দিতে হবে। মানে আপনার যেটা লাস্ট আপনি মানে রেকর্ড করেছেন বা আপনার খতিয়ান রয়েছে সেটাকে জেরক্স করে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন 3 নম্বরে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে কিন্তু লিখতে হবে। আপনার বাড়িতে কত পরিমাণ জমি রয়েছে সেটা কিনা একরে লিখলে হবে না, বিঘায় লিখলে হবে না, সেটা কিন্তু আপনাদের শতকে লিখতে হবে। হতে পারে আপনার বাড়িতে
100 শতক, 200 শতক, 300 শতক বা 1 শতক, 2 শতক, 5 শতক এরকম থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সংখ্যায় লিখে দিবেন, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছেন নির্দেশনায় বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, এখানে কিন্তু যেটা কিনা বললাম আপনাদের খুতিয়ান কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে। এরপরে 4 নম্বর দেখতে পাচ্ছেন বলা হয়েছে যানবাহন, আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে যদি কোনো 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ বা না করতে হবে। যদি থাকে এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে। আপনার বাড়িতে 4টি গাড়ি থাকতে পারে, হয়তো 5টি গাড়ি থাকতে পারে, এমন করে কিন্তু উল্লেখ করে দেবেন। আর গাড়ির কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে লিখতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে আপনার মডেল লিখতে হবে, কোন গাড়ি রয়েছে, মডেল কী রয়েছে সেখানে কিন্তু আপনারা ভালোভাবে লিখে দেবেন। আর না হলে তো কিছু করার দরকার নেই। এরপরে 5 নম্বর পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা আপনার কি করা রয়েছে, মানে হেলথ ইন্স্যুরেন্স কি করা রয়েছে। আপনার পরিবারে যদি হেলথ ইন্স্যুরেন্স কেউ করে থাকে সেক্ষেত্রে তার এখানে বিবরণ দিতে হবে। যেমন এখানে না যদি হয় তা না করে দেবেন, তাহলে কিছু করার দরকার নেই। আর যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যাঁটা ঠিক করবেন। আর হ্যাঁ ঠিক করলে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ এখানে কিন্তু সব কিন্তু উল্লেখ করতে হবে। সে হেড অফ দ্য ফ্যামিলি, ওনার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সরকারি না বেসরকারি সেটাতে টিক করতে হবে। আর বিমার অঙ্ক কিন্তু এখানে আপনাদের ইনপুট করতে হবে। প্রিমিয়ামের বিবরণ কিন্তু এখানে আপনার দিতে হবে, যেমন আপনি কত মাসে টাকা দিচ্ছেন সেই হেলথ ইন্স্যুরেন্সে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে সদস্য নাম্বার 1, আপনার যে সদস্য ছিল সে 1 নাম্বার সদস্য, তার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে। যদি হয়ে থাকে সেক্ষেত্রে সরকারি কিনা বেসরকারি সেটা কিন্তু এখানে টিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেসরকারি করেছি, বিমার অঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, প্রিমিয়ামের বিবরণ কিন্তু দিয়ে দিয়েছি কত টাকা মান্থলি পে করা হচ্ছে। এরপরে সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3 এখানে কিন্তু আমাদের কিছু করেনি, এখানে কিন্তু আমি টোটালটা কিন্তু এখানে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখুন এবারে আমরা চলে যাব ঘ নম্বরে, আয় অথবা পেশা। এখানে 1 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যেমন প্যান অথবা পি ট্যাক্স করে থাকে। যদি করে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। হ্যাঁ হলে যদি হয় তাহলে কিন্তু আপনার নাম এবং প্যান নম্বর কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তো আমি হ্যাঁতে টিক করেছি, পরিবারের সবারই কিন্তু রয়েছে এখানে প্যান নম্বর, এখানে কিন্তু আমি সেই প্যান নাম্বার বা নামগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। আপনার পরিবারে যদি আপনার কারো প্যান নাম্বার থেকে থাকে বা প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটি বসাবেন এবং প্যান নাম্বারটি বসাবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 3 নম্বরে কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারে কি কেউ কাজ করে সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে, এইরকম কি আপনার পরিবারে যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করেছেন সে সরকারি ক্ষেত্রে চাকরি করে না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত। তারপরে দেখতে পাচ্ছেন অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এক্ষেত্রে আপনাদের যেমনটা হবে আপনি কিন্তু চুজ করে দেবেন। মানে এখানে আমি দিয়েছি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, এর মধ্যেই কিন্তু আমাদেরটা যেমনটা রয়েছে আমি কিন্তু তেমনটাই ক্লিক করে বা এখানে টিক মার্ক করে দিয়েছি, ঠিক আছে। যে কোনোটিতে কিন্তু একটিতে আপনাদের টিক করতে হবে। দেখতেই পাচ্ছেন ডান দিকে বলা হয়েছে নির্দেশনায় সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিতে হবে বা টিক দিতে বলা হয়েছে যদি থাকে প্রয়োজনীয় নথি অথবা স্বঘোষণা জমা দিতে বলেছে। আপনি এক্ষেত্রে যদি আপনি সরকারি ক্ষেত্রে চাকরি করে থাকেন আপনার তো নথি বা প্রমাণ থাকবে, সেই প্রমাণের কিন্তু জেরক্স আপনাদের জমা দিতে হবে এই ফর্মের সাথে, ঠিক আছে। তারপরে যে সদস্যগুলোর নাম আপনি এক এক করে দিয়েছেন সেই সদস্যগুলোর নামের ক্ষেত্রে আপনার কোনটা হবে সেটা কিন্তু দিয়ে দেবেন। 1 নম্বর সদস্যদের ক্ষেত্রে আমি অন্যান্য দিয়ে দিয়েছি, এটার মধ্যে একটিও না। তারপরে দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার 2-এ বেকার দিয়ে দিয়েছি।
তারপরে আমি 3 নম্বর সদস্য কিন্তু এখানেও বেকার দিয়ে দিয়েছে। আপনার ক্ষেত্রে আপনার সদস্যগুলো কোন পর্যায়ে রয়েছে বা কি কাজ করছে সেই অনুযায়ী কিন্তু আপনি টিকমার্ক করবেন। তারপরে দেখুন 4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত। এখানে আপনার পরিবারে কজন শিক্ষিত আর কজন অশিক্ষিত রয়েছে সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখে দেবেন। বলা হয়েছে নির্দেশনায় দেখতে পাচ্ছেন পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রমাণ করতে হবে যে কত পর্যন্ত কোন সদস্যটি পড়াশোনা করেছে, সেটা কিন্তু আমরা এক এক করে দেখব। তো আমাদের পরিবারে 4 জন সদস্য মোট, এই 4 জন সদস্যদের মধ্যে 3 জন কিন্তু শিক্ষিত, 1 জন অশিক্ষিত। তো সেক্ষেত্রে আমি কিন্তু লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি ইনি শিক্ষিত রয়েছেন। এনার ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিএ পাস করেছি। আপনার ক্ষেত্রে আপনার যেমনটা হবে তেমনটা কিন্তু বসাবেন। সদস্য নাম্বার 1-এ কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষিত রয়েছে, এনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস রয়েছে। আপনার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা লিখবেন। সেম কিন্তু এখানে রয়েছে সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, এরকম করে আপনার যতগুলো সদস্য রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনি বসাবেন, ঠিক আছে। এরপরে দেখুন 5 নম্বরে কোনো সদস্য কিনা কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং গ্রাম পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক। এক্ষেত্রে আপনার যদি কোনো পরিবারের লোক মন্ত্রী, সংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সঙ্গে প্রাক্তন বা বর্তমানে রয়েছেন, সেক্ষেত্রে আপনি হ্যাঁ বা না করতে পারেন। যদি থাকেন তাহলে হ্যাঁ করবেন, সে প্রাক্তন হতে পারে বা বর্তমানে হতে পারে, সেক্ষেত্রে হ্যাঁ করতে হবে। যদি থেকে থাকে তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কিন্তু এখানে বসাতে হবে, কজন, 1 জন, 2 জন, 3 জন, 5 জন এরকম লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন আমি না করেছি, কোনো লেখার কিন্তু এখানে প্রয়োজন নেই। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণাপত্র। যদি আপনার এরকম পদে রয়েছেন তাহলে আপনার যদি যে নথি থাকবে সেই নথিগুলোর আপনার যে স্বঘোষণাগুলো রয়েছে সেই নথিগুলো আপনি জেরক্স করবেন আর এই ফর্মের সাথে জমা দেবেন, ঠিক আছে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কিনা সরকারি পেনশনভোগী। আপনার পরিবারে কোনো লোক বা সদস্য যদি সরকারের যদি পেনশনভোগী হয়ে থাকে, পেনশন পায়, চাকরি করছিলেন, চাকরি থেকে এখানে রিটায়ার্ড রয়েছেন, এখন উনি বসে রয়েছেন কিন্তু উনি পেনশন পাচ্ছেন, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনার পেনশনভোগী সদস্যের কত সংখ্যা রয়েছে, মনে করো আপনার বাড়িতে 2 রয়েছে, সেক্ষেত্রে আপনি 2 বসাবেন। আপনার যদি না হয়ে থাকে তো না বসাবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু পেনশনের স্লিপ সংযুক্ত করতে হবে। যদি আপনার পেনশন পেয়ে থাকে কোনো ফ্যামিলির সদস্য, তাহলে কিন্তু আপনাকে সেই পেনশনের স্লিপ কিন্তু এখানে এই ফর্মের সাথে যোগ করে জমা দিতে হবে। তারপরে দেখুন 7 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত রয়েছেন। আপনার পরিবারে কোনো ব্যক্তি বা আপনার কোনো সদস্য যদি জিএসটি পে করে থাকে বা জিএসটি দিয়ে থাকেন প্রত্যেক মাসে বা বার্ষিক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যাঁ না করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে জিএসটি যে 3 নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইনপুট বা বসাতে হবে, ঠিক আছে। এরপরে 8 নম্বর পরিবারের মোট বার্ষিক আয় টাকায় কিন্তু বসাতে হবে। আপনার পরিবারে বার্ষিক আয় মানে বছরে কত টাকা ইনকাম হয়, আপনার ফ্যামিলিতে হতে পারে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, আপনার অনুযায়ী আপনি কিন্তু বসাবেন। আপনি যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন, আপনি এখানে সঠিক দেবেন, কারণ এখানে যাচাই হবে, ভেরিফিকেশন হবে, সঠিক দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি, ঠিক আছে। এরপরে 9 নম্বরে বলা হয়েছে অন্যান্য পরিচয় নথি। 1 নম্বরে বলা হয়েছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সিএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে পরিবারের প্রধান যিনি রয়েছে উনি যদি সিএতে আবেদন করে, সেক্ষেত্রে আপনি আবেদন করা হয়েছে বা প্রযোজ্য নয়, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বার দিতে হবে। যদি ইস্যু করা হয়ে থাকে সেক্ষেত্রে ইস্যু করা হলে সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। এরকম করে কিন্তু প্রত্যেকটি সদস্যের কিন্তু এখানে এই সিএতে যদি আবেদন করে থাকে আবেদন নাম্বার থাকে সেক্ষেত্রে বসাবেন। আর যদি সে সার্টিফিকেট ইস্যু হয়ে যায় সেই ইস্যু করা সার্টিফিকেটের নাম্বার এখানে বসাতে হবে। আর যদি অ্যাপ্লাই না করে থাকে তাহলে প্রযোজ্য নয় এখানে টিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটি সদস্যতে আমি কিন্তু প্রযোজ্য নয় আমি করেছি। আমি যে এখানে যে ফ্যামিলির ফিল আপ করেছি সেই ফ্যামিলি কিন্তু সিএতে অ্যাপ্লাই করেনি, তার জন্য এখানে প্রযোজ্য নয় করেছি, ঠিক আছে। এইবারে দেখতে পাচ্ছেন 2 নম্বর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আইডি। দেখতে পাচ্ছেন শিল্পী ক্রেডিট কার্ড,
মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি এরকম যদি ক্রেডিট কার্ড আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি বসাবেন। কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি অনেকেরই রয়েছে, অনেক ফ্যামিলিতে রয়েছে, আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। যেমন কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বারটি এখানে বসাবেন, এখানে আইডি সংখ্যা বসাবেন, যে তারিখ ইস্যু করা হয়েছে সেই তারিখ কিন্তু এখানে বসাবেন। ভালো করে বুঝবেন, এখানে নির্দেশনায় বলা হয়েছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। এখানে বলা হয়েছে যেখান থেকে আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড আপনাকে দেওয়া হয়েছে সেখানের কর্তৃপক্ষের একটি বিবরণ বা প্রদানকারীর যে বিবরণ সেটা কিন্তু এখানে এই ফর্মের সাথে জমা দিতে হবে। ঠিক আছে, মানে আপনার যে কিষাণ ক্রেডিট কার্ডটি সেটাও কিন্তু আপনি জেরক্স করে দিতে পারেন। ঠিক আছে, এরকম করে আপনার প্রত্যেকটি সদস্য যদি থেকে থাকে সেরকম আপনি দিয়ে যাবেন। আমার নেই তো আমি দেইনি। ঠিক আছে, এরপরে 3 নম্বর, যদি এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনি যদি এরকম এসআইআরের সময় নাম বাদ গেছে সেই মামলাটির জন্য আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, সেক্ষেত্রে যদি আবেদন করে থাকেন তাহলে এখানে কিন্তু হ্যাঁতে ঠিক করতে হবে। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ কিন্তু এখানে আপনাদের দিতে হবে। মামলার বিবরণ মানে বোঝানো হয়েছে আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করার সময় যে কাগজটি পেয়েছেন তার কিন্তু বিবরণ বা তার কিন্তু জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। আর যদি প্রযোজ্য নয় বা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় টিক করবেন, কোনো কিছু কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে চলে যাব, সব ক্ষেত্রে আমি প্রযোজ্য নয় দিয়েছি, আপনার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটাই কিন্তু করবেন। এরপরে দেখতে পাচ্ছেন 6 নম্বর রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এখানে বলা হয়েছে 1 নম্বরে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। শিশুর বিবরণ দিতে বলেছে। 1 নম্বর শিশু, আপনার পরিবারে যদি শিশু থেকে থাকে আপনি তাদেরকে সদস্যরূপে করেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সদস্য নাম্বার 1-এ আপনার কে শিশু রয়েছে সেই শিশুর নাম এখানে বসাবেন। শ্রেণী কোন শ্রেণীতে পড়ছে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। বিদ্যালয়ের নাম দেবেন, কোন বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নামটি বসাবেন। এখানে ধরন রয়েছে কোন সরকারি না বেসরকারি নাকি অন্যান্য না স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য নাকি সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। মানে আপনি যদি আপনার ক্ষেত্রে অন্যান্য যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার যে শিশু রয়েছে কোন স্কুলে পড়াশোনা করছে তার বিবরণ কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার 2-এ আরেকটি শিশুর নাম আপনার পরিবারে যেমন হবে তেমনটাই কিন্তু বসাবেন। আমি যেমনটা করেছি আপনারা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই কিন্তু করবেন। ঠিক আছে, এবারে চলে যাব তারপরের নাম্বার, বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার যে প্রথম শিশু বা সদস্য রয়েছে তার কি টিকাকরণ হয়ে গেছে? বলা হয়েছে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে, সেক্ষেত্রে আপনাদের হ্যাঁ করতে হবে। আর টিকাকরণ করা হয়নি তাহলে কিন্তু আপনারা এখানে টিক করবেন। আপনার শিশুর ক্ষেত্রে কোনটি, যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা অথবা সম্পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে এটাতে টিক করবেন। আমি যেটা করেছি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। এবার যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু টিকাকরণের কার্ড আপনাদের এখানে জেরক্স করে দিতে হবে। আর যদি আপনার টিকাকরণ না নেওয়া হয় বা আপনার শেষ তারিখ দিবেন এবং এখানে টিকাকরণ না নেওয়ার যে কারণটি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবারে কিন্তু পরবর্তী নাম্বার 6 নম্বর রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। দেখতে পাচ্ছেন 1 নম্বরে আপনি কি কোনো সরকারি প্রকল্পে সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাঁ বা না করতে হবে। যেমন পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে উনি একজন কৃষক, ওনার পিএম কিষাণ প্রকল্পে উনি টাকা পাচ্ছেন বা পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পিএম কিষাণ যোজনার যে ডিবিটির মাধ্যমে টাকা আসে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ করতে হবে। তো আমি মনে করো এই ফ্যামিলির পাইনি, তার জন্য আমি না করেছি, বুঝতে পারছেন। এবার যদি আপনার হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প 1 2 3 4 5 6 এরকম করে দেওয়া রয়েছে। প্রকল্পের নাম এখানে আপনাদের লিখতে হবে, দেখতে পাচ্ছেন এই ঘরগুলো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। তো এখানে ভালো করে বুঝবেন, বিশাল বড় একটি পয়েন্ট রয়েছে। আপনি যদি এখানে হ্যাঁ করেন আর আপনি যদি ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ভালো করে বুঝবেন আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার মনে বঞ্চিত করতে চান, এই প্রকল্পে কি টাকা আপনি নিতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি হ্যাঁতে টিক করে দেন তাহলে কিন্তু বুঝতে পারছেন আপনার টাকা পাওয়া বন্ধ।
যে কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে টাকা পেলেই হ্যাঁ করলে আপনার টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। ভালোভাবে বুঝবেন কিন্তু, ঠিক আছে? যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, প্রকল্পের থেকে বেরিয়ে যেতে টিক বক্সে টিক চিহ্ন করুন। এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে প্রকল্পের নাম দিতে হবে, মনে করো পিএম কিষাণ দিলেন আর হ্যাঁতে টিক করে দিলেন, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে গেল। আপনি কোনোভাবে এখানে টিক করবেন না, এখানে আপনি আপনার প্রকল্পের নাম দিবেন কিন্তু এখানে কিছু করবেন না, ঠিক আছে? ফাঁকা ছেড়ে দিবেন, তাহলেই কিন্তু আপনি টাকা পেতেই থাকবেন। এবারে কিন্তু এখানে আপনাদের বোঝানো হলো হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু বলা হয়েছে। এবার যদি সদস্য নাম্বার একও এরকম পেয়ে থাকে সেক্ষেত্রে সেম টু সেম কিন্তু বসাতে হবে। হ্যাঁ কিন্তু কখনোই ঠিক করবেন না, নাহলে কিন্তু আপনার প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা সাবধান, ঠিক আছে? এবারে কিন্তু আমরা সর্বশেষ পেজ মানে লাস্টে কিন্তু চলে যাব। দেখতে পাচ্ছেন বলা হয়েছে 2 নম্বরে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। কিন্তু এখানে বলা হয়েছে বড়গজ্য নম্বর ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু বিশাল বড় কিন্তু এখানে ঘোষণাপত্রের একটা সম্মতি নেওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে। কেমন? এখানে বলা হয়েছে আপনি যে উপরে তথ্যগুলো দিলেন সেটা কিন্তু সঠিক কিনা। যদি আপনি ভুল দিয়ে থাকেন আর আপনাদের যে এই ফর্মটি ফিল আপ করছেন বা জমা দিচ্ছেন এটা কিন্তু পুনরায় সার্ভে হবে, মানে আপনার কিন্তু এটাতে ভালোভাবে সার্ভে হবে আপনাদের সেই যে তথ্যগুলো দিলেন সম্পূর্ণ ঠিক রয়েছে কি না। যদি না মিল যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আপনি ঘোষণা করছেন বা সম্মতি দিচ্ছেন, ঠিক আছে? এর জন্য আপনাকে একটা এখানে স্বাক্ষর লাগবে, এখানে আপনি সই করে দিচ্ছেন, এটা কিন্তু আপনি সম্মতি দিচ্ছেন যে কোনো যদি এখানে উপরের ডিটেলসগুলো ভুল হয়ে যায় আপনার যে প্রকল্প সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হলেও কিন্তু আপনিই দায়ী, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো তাই কিন্তু ভালোভাবে উপরে যে তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এটা বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে। তো এখানে এন্ড অফ ফর্ম মানে এখানে কিন্তু শেষ। এই যে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, এখানে কিন্তু আপনার কিছু করার দরকার নেই, যা করবে অফিসার করবে, এটাতে আপনারা হাত দেবেন না, ঠিক আছে? তো এখানে সমস্ত বিষয় ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হলো। আপনার যদি কোনো জায়গায় ডাউট থাকে আপনি কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, মানে জিজ্ঞাসা করতে পারেন কোথায় কী সমস্যা, যতটুকু সাধ্য অনুযায়ী আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।